সবাইকে স্বাগতম। আজকের নতুন আর একটা টপিক, অ্যালজেব্রা বীজগণিতের একটা টপিক, ভেদ, ভ্যারিয়েশন। সবাই খাতা পেন নিয়ে রেডি হয়ে পড়ো। আর আজকে আমরা একসাথে অঙ্ক করব, অঙ্ক শিখবো। সমস্যা যদি হয় কোথাও জায়গাতে, সেটা নিয়ে আরেকবার আমরা করে চেষ্টা করব। আটকে গেলে হবে না, কারণ অঙ্ক বিষয়টা কিন্তু খুব মজা, তাই সেই মজাটা আমাদের পেতে হবে, তাহলে দেখবে নম্বর এমনি তোমার কাছে ধরা দেবে। তা আমরা শুরু করি আজকে ভ্যারিয়েশন বা ভেদ। তো প্রথমে হচ্ছে এই কনসেপ্টটা কি, ভ্যারিয়েশন বা ভেদ এর কনসেপ্টটা কি। আমরা কিরকম বলি যে একটা টেম্পারেচার ভ্যারিয়েশন হচ্ছে বেশ কয়েকদিন ধরে, অর্থাৎ টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে, পাল্টাচ্ছে, তাই তো? তেমনি ভেদ বা ভ্যারিয়েশন কি বলছে, একটা চেঞ্জ, একটা ভ্যারিয়েবলের চেঞ্জ আরেকটা ভ্যারিয়েবলকে কিভাবে ইম্প্যাক্ট করে। ধরা যাক দুটো চলরাশি আছে, একটা চলরাশি বা একটা ভ্যারিয়েবল বাড়লো, তাহলে অন্য আরেকটা ভ্যারিয়েবল সে কি বাড়বে নাকি সে কমবে। অর্থাৎ একটা চলরাশি পরিবর্তন আরেকটা চলরাশির উপর কিরকম প্রভাব বিস্তার করছে, তার উপর ভিত্তি করে আমরা কিছু বলতে পারবো যে কি ধরনের পরিবর্তন হচ্ছে, কি ধরনের ভ্যারিয়েশন হচ্ছে, ঠিক আছে? তো তার উপর ভিত্তি করে আমরা ক্যাটেগরি বা বিভিন্ন টাইপ দেখি। তার একটা সোজা হিসাব আমরা দেখি। ধরা যাক আমাদের কাছে এরকম একটা তথ্য আছে যে এক্স এর মান আর ওয়াই এর মান এরকম করে বাড়ছে, যে এক্স এর মান, ধরা যাক এক্স এর মান যখন 1, ওয়াই এর মান 1, এক্স এর মান 2, ওয়াই এর মান 2, এক্স এর মান 3, ওয়াই এর মান 3। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা এই গ্রাফটা টানি, এটা এই যে গ্রাফটা আমরা এখানে পেলাম, সেটা এটা বোঝাচ্ছে যে একটা ভ্যারিয়েবল এক্স যখন বাড়ছে, ওয়াইও তখন বাড়ছে, এক্স আর ওয়াই দুটোই বাড়ছে। মানে ধরা যাক কিরকম একটা উদাহরণ হতে পারে ঘটনাটা। ধরা যাক কেউ ভাবলো যে সে যত টাকা উপার্জন করে তার 10% সে সঞ্চয় করবে। এবার তার যখন উপার্জন বাড়ছে, তাহলে সেই হারে তার সঞ্চয় বাড়ছে, কারণ উপার্জনের 10% সে সঞ্চয় করে। তাহলে একটা রাশির বাড়া আরেকটা রাশিকে এটা ইনশিওর করছে যে সেইটাও বাড়ছে, তাই তো? তো এরকম ভাবেই তুমি যদি দেখো যে ধরো একটা বই কিনতে 200 টাকা লাগে, এবার তোমার দুটো বই কিনতে কত টাকা লাগবে? 400 টাকা লাগবে। তাহলে তুমি যদি নাম্বার অফ বুকস বা বইয়ের সংখ্যা বাড়াতে থাকো, বই কেনার খরচাটা কি হবে? বাড়তে থাকবে। তাহলে বইয়ের সংখ্যা বৃদ্ধি আর বই কেনার খরচা দুটো একই সাথে বাড়তে থাকে, মানে এইটা বাড়লে ওটাও বাড়ে, এক্স বাড়লে ওয়াইও বাড়ে। তাহলে এটা এমন একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, যেখানে তাহলে কনসেপ্টটাই কিরকম দাঁড়াচ্ছে যে এক্সটা যখন বাড়ছে ওয়াইও তখন বাড়ছে। তো এরকম যখন সিচুয়েশনটা, তখন একটা জিনিস খেয়াল করে দেখো যে এদের অনুপাতটা, অর্থাৎ এক্স আর ওয়াই যদি একটা অনুপাতে বাড়তে থাকে, অর্থাৎ এক্স বাই ওয়াই এটা যদি একটা ধ্রুবক হয়, তাহলে কিরকম হবে? ধরা যাক এক্স কে আমি দ্বিগুণ করে দিলাম, এটা একটা ধরো ফিক্সড ভ্যালু কনস্ট্যান্ট কে আছে, এক্স কে দ্বিগুণ করে দিলাম, 2x হয়ে গেল। এখন এই মানটা একই রাখতে গেলে, এক্স বাই ওয়াই রাখতে গেলে আমাদের ওয়াই কেও কি করতে হবে? দ্বিগুণ করে দিতে হবে। তার মানে হচ্ছে যে এক্স যখনই বাড়ছে ওয়াই কিন্তু তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে, দুজনেই বাড়ছে। এইরকম সময় তাহলে সম্পর্কটা এক্স আর ওয়াই এর খুব সোজাসুজি, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করি এরকম চিহ্ন দিয়ে, এক্স আর ওয়াই এর মাঝে এই চিহ্নটা দিয়ে আমরা বোঝাই যে এরা সরাসরি, এদের মধ্যে সোজাসুজি সরল একটা সম্পর্ক আছে, বাঁকাচোরা কোনো সম্পর্ক নেই। এক্স বাড়লে ওয়াইও বাড়বে, এক্স বাড়লে ওয়াইও বাড়বে, এবং এটাকেই আমরা বলি এরা সরল একটা সম্পর্কে আছে, সরল ভেদে আছে, ডিরেক্ট রিলেশনশিপে আছে। ডিরেক্ট মানে এখানে কোনো পরিবর্তনের জায়গা নেই, মানে এখানে কিরকম ভাবে এরা আছে, এক্স বাড়লে ওয়াইও বাড়ে। এবং সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে রিপ্রেজেন্ট করি, এক্স কে আমরা বলি ইকুয়াল টু একটা ধ্রুবক কে ইন্টু ওয়াই, যেখানে কে কে আমরা বলি ভেদ ধ্রুবক, আর কে টা কিন্তু নট ইকুয়াল টু 0। তাহলে এটা একটা 0 হতে পারবে না, এবং একটা ভেদ ধ্রুবক। তাহলে এই যে জায়গাটা আমরা পৌঁছালাম, তার মানে আমরা বুঝতে পারছি এখান থেকে যে এক্স বাই ওয়াই এটা একটা ধ্রুবক। আর এই কারণেই যখন কেউ সমানুপাতে থাকে, তাদের ভাগফলটা মানে এক্স বাই দুটো রাশির অনুপাত আমরা আগেই পড়েছি, দুটো রাশির অনুপাত যেহেতু একই থাকে, তাই একটা রাশি বাড়লে আরেকটা রাশিকেও বাড়াতে হয়, তাই না? বা একটা রাশি কমলে আরেকটা রাশিও কমবে। তো এরা একই রকম চলে, মানে উল্টো দিকে যাওয়ার এদের কোনো ইচ্ছা নেই। মানে একজন উত্তরে গেলে আরেকজনও উত্তরে যাবে, একজন দক্ষিণে গেলে আরেকজনও দক্ষিণে যাবে। তো এদের একই রকম ভাবে সরল একটা সম্পর্কে আছে, এরা সরল। আচ্ছা, এর বিপরীত পদ্ধতিটা কি হতে পারে আমরা একটু পাশাপাশি রেখে দেখি, এর বিপরীতটা কি হতে পারে। আচ্ছা, এরকম যদি হয় যে এক্স বাড়ছে কিন্তু ওয়াই কমছে, এক্স বাড়ছে কিন্তু ওয়াই কমছে, মানে কি? ধরা যাক তোমাদের
পাড়ার কোনো একটা মাঠ সংস্কার করতে হবে, ঠিক আছে? তো সেটা 10 জন লোক আসলো, তারা সেটা 5 দিনে করতে পারে। এবার ফুটবল খেলা হবে, টুর্নামেন্ট আছে, তো সেক্ষেত্রে কি করা যায়, তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। এবার 10 জনের জায়গায় যদি সংখ্যাটা আস্তে আস্তে বাড়ানো যায়, 12 জন বা 14 জন, 15 জন, তোমাদের কি মনে হয় ওই একই মাঠ যদি পরিষ্কার করতে হয়, দিন সংখ্যা কিন্তু এখন কমতে শুরু করবে? অর্থাৎ আগে যে সম্পর্কটা ছিল, যে একটা, আমরা আগের উদাহরণে দেখেছিলাম একজন বাড়লে আরেকজন বাড়ছে, কিন্তু এখানে কি হচ্ছে, যত তুমি তোমার ম্যান পাওয়ার বাড়িয়ে দিচ্ছ তত নাম্বার অফ ডেজ কমে যাচ্ছে। কারণ যত বেশি লোক আসবে তত তোমার কম দিনে কাজটা শেষ হয়ে যাবে, খুব সোজা হিসাব। তাহলে এখানে আমরা দেখছি একটু রিলেশনটা উল্টে গেল, বা উল্টে যদি যায়, যে ধরা যাক এম কমে যাচ্ছে, অর্থাৎ লোক সংখ্যা যারা কাজ করবে কমে যাচ্ছে, তখন তুমি আর 5 দিনে শেষ করতে পারবে না, হয়তো 7 দিন বা 8 দিনে শেষ হবে, তাহলে বেড়ে গেল। তাহলে এখানে এরা দুজন দুদিকে দৌড়াচ্ছে, মানে এরা ঠিক সরল সম্পর্কে নয়, এরা ব্যস্তানুপাতিক একটা সম্পর্কে আছে। অর্থাৎ এ উত্তরে গেলে ও দক্ষিণে যাচ্ছে, ও দক্ষিণে গেলে ও উত্তরে যাচ্ছে, একজন বাড়লে আরেকজন কমে যাচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যদি বলি, সেক্ষেত্রে কিরকম দাঁড়াচ্ছে, ধরা যাক এক্ষেত্রে কিরকম, এক্স আর ওয়াই এর সম্পর্কটা আগের যেমন সরাসরি ছিল, এবার একটু বাঁকা, ওরা একটু বাঁকা সম্পর্কে আছে। মানে এটা যদি দেখি আমরা, এক্ষেত্রে আমরা কি বলতে পারি, এক্স ইকুয়ালস টু কে বাই ওয়াই, বা এক্স ওয়াই ইকুয়াল টু কে। এবার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের অবজার্ভ করতে হবে, আগের বার দেখো এখানে এক্স বাই ওয়াই এই জিনিসটা ছিল ধ্রুবক, আর এখানে এক্স ওয়াই ওটা গুণফলটা ধ্রুবক। আগে ছিল ভাগফলটা ধ্রুবক, এখন গুণফলটা ধ্রুবক। তার মানেটা কি দাঁড়াচ্ছে, এইভাবে যদি ভাবো, ধরো এই ক্ষেত্রে এক্সটা দ্বিগুণ হয়ে গেল কোনো কারণে। এবার বলো তো এই মানটা একই রাখতে গেলে ওয়াই কে কি হতে হবে, ওয়াই কি দ্বিগুণ হয়ে যেতে পারে না, ওয়াই কে হাফ হয়ে যেতে হবে। অর্থাৎ এক্স বেড়ে যাচ্ছে, ডাবল হয়ে যাচ্ছে, আর ওয়াই সেক্ষেত্রে কমে যাচ্ছে, এটাকে কম্পেনসেট করার জন্য, কারণ এদের গুণফলটা যেহেতু ধ্রুবক। তাহলে এই যে সম্পর্কটা, এটাকে আমরা বলি এরা ব্যস্ত ভেদে আছে, বা এটাকে আমরা বলতে পারি এরা ইনভার্সলি আছে, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা একইভাবে এটাকে কে, এটা আমরা যেরকম লিখেছিলাম ভেদ ধ্রুবক, আর কে নট ইকুয়াল টু 0। একটু গ্রাফটাও দেখে নি, এর গ্রাফটা কিরকম হতে পারে, ঠিক আছে? যখন এরকম ইনভার্স বা ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে তখন কিরকম হতে পারে, দেখো একটা এমনি গ্রাফ প্লট করছি আমরা, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এক্স এর মান ধরা যাক, যখন এটা আছে, ওয়াই এর মান ধরা যাক একটু উপরে এরকম একটা ভ্যালু, এক্স আরেকটু বাড়লো, ওয়াই তখন কিন্তু কমে গেল। বুঝতে পারছো নিশ্চয়ই, ওয়াইটা কিন্তু কমছে, এক্সটা বাড়ছে, ওয়াইটা কমছে, আরেকটু বাড়লো, আরেকটু কমলো, আরেকটু বাড়লো, এক্স বাড়ছে, ওয়াই কমছে। তাহলে আমরা ফাইনালি পৌঁছালাম একটা এরকম টাইপের কার্ভ, যেটা আগেরটার থেকে কিন্তু ডিফারেন্ট। আগে আমরা এরকম কার্ভ দেখেছিলাম, কিন্তু যখনই ব্যস্তানুপাতিক সম্পর্কে আসলো তখন কার্ভের নেচারটাও কিন্তু পাল্টে গেল। তো সোজা কথায় আমরা হচ্ছে ভেদ বা ভ্যারিয়েশন মানে একটা চলরাশির মানে বা ভ্যালুতে চেঞ্জ। এবার সেই চেঞ্জটা হওয়ার ফলে তার সাথে লিঙ্কড অন্যান্য চলরাশিগুলোর ভ্যালু বাড়ছে বা কমছে কিভাবে, তার উপর ভিত্তি করে আমরা এই ভাগটা করলাম। কি ভাগ করলাম একটু সামারি করে দেখি। একটা হচ্ছে সরল ভেদ বা ডিরেক্ট ভ্যারিয়েশন, আরেকটা হচ্ছে ব্যস্ত ভেদ মানে ইনভার্স, ঠিক আছে, ইনভার্স ভ্যারিয়েশন। এটা আমরা এখনই দেখলাম, এই ফর্মুলাটা আমরা বারবার ইউজ করব যখনই আমরা অঙ্কে বলে দেবে সরাসরি, বা আমাদেরকে সম্পর্কটা থেকে বার করতে হবে। ধরো বললো কিছু লোক কাজ করছে, একটা পুকুর কাটছে, তার মানে পুকুর কাটার কাজটা ফিক্সড, এই কাজটা করতে গেলে 10 দিন সময় লাগে। লোক যদি বাড়ে তাহলে কি দিন সংখ্যা কমবে? আমরা দেখলাম দিন সংখ্যা কমে আসবে। তো এইভাবে আমাদের বার করে নিতে হবে যদি না বলে দেয়, এবং তখন ভ্যারিয়েবল দুটোকে সেই মতো আমাদের লিঙ্ক করতে হবে। যেমন সরল ভেদে থাকলে আমরা এ প্রপোর্শনাল টু বি বলবো, এ ইকুয়াল টু কে বি। আচ্ছা, উল্টো ভাবে যদি কোথাও তোমরা এরকম একটা জায়গায় পৌঁছাও যে এ ইকুয়াল টু কে বি, তাহলে কিন্তু আমরা বলতে পারি এ আর বি সরল ভেদে বা ডিরেক্ট ভ্যারিয়েশনে আছে। তাহলে এইটার থেকে যেমন এটা পৌঁছানো যায়, তেমনি এইটা আমরা কোথাও পৌঁছালে আমরা বলতে পারি কিন্তু এ আর বি সরল ভেদে আছে। তেমনি ব্যস্ত ভেদেও আমরা দেখেছি যে এখানে কি অনুপাতটা, সরল ভেদে কি হয় অনুপাত, এ বাই বিটা ধ্রুবক থাকে, আর ব্যস্ত ভেদে গুণফলটা এ ইন্টু বিটা ধ্রুবক থাকে, তাই না? তাহলে এখানেও বিপরীত ক্রমে যদি আমরা এরকম কোনো রিলেশনশিপ পাই এ ইকুয়ালস টু কে বাই বি, তাহলে আমরা বলবো এ আর বি কিন্তু ব্যস্ত ভেদে আছে। তাহলে এই দুটো আমরা শিখেছি। তার থেকে আমরা আরেকটা জিনিস একটু এক্সটেন্ড করছি, সেটা হচ্ছে
যৌগিক ভেদ, ঠিক আছে। সেটা কি? সেটা আর কিছুই না, এখানে আমরা a এর সাথে একটা ভেরিয়েবলকে নিয়ে করছিলাম। এখানে এরকম হতে পারে যে a দুটো ভেরিয়েবলের সাথে, এর সাথে দুটো ভেরিয়েবল লিঙ্ক, মানে যেখানে আমরা বলতে পারি ধরা যাক a আর b, a আর c, a b এর সাথে সরল ভেদে আছে যখন c পরিবর্তিত হচ্ছে না, আবার a c এর সাথে সরল ভেদে আছে যখন b পরিবর্তিত হচ্ছে না। কিন্তু একসাথে যখন b আর c দুজনেই পরিবর্তিত হচ্ছে তখন আমরা কি লিখতে পারি যে a প্রপোর্শনাল টু bc। এটা একটা যৌগিক ভেদ বা জয়েন্ট ভেরিয়েশনে আছে, হ্যাঁ। এবং এখানেও আমরা ভেরিয়েবল ধরতে পারি। তাহলে শুধু এখানে একটা রাশি, একটা আমরা এখানে দেখেছিলাম সরল বা ব্যস্ত ভেদে একটা রাশির সাথে পরিবর্তিত হচ্ছে, কিন্তু একটা রাশি অন্য দুটো রাশি বা ততোধিক রাশির সাথে কিভাবে পরিবর্তিত হচ্ছে সেটাও কিন্তু আমরা এখানে এইভাবে যৌগিক ভেদের মাধ্যমে মাল্টিপল ভ্যারিয়েবলকে লিঙ্ক করতে পারি। এবং সেটা এ যেমন বি এর সাথে যৌগিক সরল ভেদে আছে, সি এর সাথে হয়তো ব্যস্তানুপাতিক রিলেশনেও থাকতে পারতো, তাহলে এ প্রপোর্শনাল টু বি বাই সি হতো। তো কনসেপ্টটা হচ্ছে এখানে মোর দ্যান ওয়ান, একাধিক যদি চলরাশি থাকে তাহলে আমরা কিভাবে করব। তাহলে এটা একটা সামারি। আমরা আগে একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, পরীক্ষায় কি ধরনের সমস্যা আসবে? ধরা যাক এরকম একটা দিয়ে দিল, এক্ষেত্রে দিয়েছে, এক্ষেত্রে আমাদের আর মানে এরকম কোনো গাণিতিক সমস্যা নেই যেখান থেকে আমাদের এই বার করতে হচ্ছে কে কার প্রপোর্শনাল। এখানে এটা বলে দিয়েছে, আমরা দেখি কি বলেছে। এখানে প্রথমেই বলে দিয়েছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু আমরা লিখছি কে ওয়াই জেড, এবং এখানে কিন্তু আমাদের সবসময় লিখতে হবে কে একটা ভেদ ধ্রুবক এবং কে এর মান কিন্তু নট ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা প্রথমে এটা দেখলাম, এটা 1 নম্বর। এবার একইভাবে আচ্ছা এটাকে আমরা কে ওয়ান নাম দিচ্ছি, কে ওয়ান, কারণ আরেকটা যেহেতু রিলেশন দিয়েছে, এখানে আরেকটা আছে ওয়াই প্রপোর্শনাল টু জেড এক্স। আর কনস্ট্যান্টের নাম আমরা যা দিতে পারি ইচ্ছা সেটা আমরা কিন্তু মেনশন করতে হবে। তাহলে এখানে আমি এটার নাম দিচ্ছি কে টু জেড এক্স। একইভাবে কে টুটাও কিন্তু একটা ভেদ ধ্রুবক। আর এটা মাথায় রাখবে, ধ্রুবকগুলো যখন নিজেদের মধ্যে গুণ করা হয় তখন সেখানেও কিন্তু আমরা নতুন একটা ধ্রুবকই পাই, ঠিক আছে। তাহলে এটা আমরা পেলাম 1 নম্বর, এটা আমরা পেলাম 2 নম্বর। এখন যদি আমরা এখানে 1 into 2 করি তাহলে কি পাওয়া যায় দেখি। তাহলে আমরা পাচ্ছি xy is equal to k1 k2, এই পাশটা দেখো xy z স্কয়ার, এরকম একটা ভ্যালু পেল। তাহলে দুপাশ থেকে ক্যান্সেল করে আমরা এটা লিখতে পারি যে z স্কয়ার is equal to k1 k2, তাই তো, z স্কয়ার equals to k1 k2। তাই বা আমরা এখান থেকে বলতে পারি z স্কয়ার is basically 1 by k1 k2, সরি, কিন্তু এটাও একটা ধ্রুবক, k1 by k1 k2 এটাও একটা ধ্রুবক, তাই না। তাহলে z স্কয়ার ইকুয়াল টু m হলো, সুতরাং z এর ভ্যালু আমরা যদি বলি রুট m, তা সেটাও কিন্তু একটা ধ্রুবক। আমাদের এখানে প্রমাণ করতে বলেছে, কি প্রমাণ করতে বলেছে, যে প্রমাণ করো যে z একটি ধ্রুবক যা শূন্য নয়। তাহলে আমরা প্রমাণ করে দিলাম যে z এর মান একটা ধ্রুবক, প্রমাণিত। ওকে, তো এটা একটা ফার্স্ট একটা প্রবলেম দেখলাম। আচ্ছা, নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেমটা কিরকম বলেছে, এখানে প্রদত্ত আছে এইটা প্রদত্ত 1 by x minus 1 by y proportion to x minus y, এটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই রিলেশনশিপটা আছে, একটা ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। তাহলে আমরা এখানে প্রথমেই ধরি, তাহলে এখান থেকে প্রদত্তর থেকে আমরা করি, ধরি এখানে যদি ক্যালকুলেশন করি y minus x by xy ইকুয়াল টু একটা ধ্রুবক ধরলাম k বাই x মাইনাস y, যেখানে k ভেদ ধ্রুবক আর k টা কিন্তু নট ইকুয়ালস টু 0। ওকে, তাহলে আমরা এইটুকু জায়গায় পৌঁছালাম প্রথমে। এবার আমরা দেখি এর থেকে কিছু সরলীকরণ করা যায় কিনা, বা যদি আমরা এখানে ক্রস মাল্টিপ্লাই করি তাহলে দেখো এখানে কি আছে, x মাইনাস y এরকম করে লিখতে পারি, x মাইনাস y হোল স্কয়ার। কি করলাম, এই x মাইনাস ওয়াইটাকে এদিকে নিয়ে আসলাম। এবার এখানে যেহেতু y মাইনাস এক্স ছিল, মাইনাসটা বাইরে নিয়ে গেলাম, তাহলে x মাইনাস ওয়াই এর হোল স্কয়ার পেলাম, বা এদিকটা কি পেলাম, k ইন্টু এক্স ওয়াই। গুড। এবার এখানে দেখি কি আছে। এখানে এটাকে আমরা এক্স স্কয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু k এক্স ওয়াই। দেখো তাহলে এখান থেকে যেটা পাচ্ছি এক্স স্কয়ার প্লাস 2xy, ঠিক আছে। দেখো এখান থেকে মাইনাস 2x স্কয়ার, এটা মাইনাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু k এক্স ওয়াই। তাহলে যদি চেঞ্জ করে লিখি তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা হবে হচ্ছে 2xy মাইনাস k এক্স ওয়াই, জায়গা বদল করলাম, ঠিক আছে। বা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু, এখান থেকে দেখো যদি
আমরা কমন নিই 2 মাইনাস কে, তাহলে এক্স ওয়াই থাকে। এবার দেখো আমরা যেটায় পৌঁছালাম সেটা হচ্ছে 2 মাইনাস কে। আমরা বলেছি কি কে একটা ধ্রুবক ধরেছিলাম, কে এর উপর যখন অন্য কোনো ধ্রুবক বা কোনো কনস্ট্যান্ট দিয়ে যে কোনো অপারেশন করব, গুণ করব, যোগ করব, ভাগ করব, সেটা তো আবার একটা নতুন কনস্ট্যান্ট হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এম ইন্টু এক্স ওয়াই। এমটা কি ধ্রুবক, এমটা বেসিক্যালি 2 মাইনাস কে দিয়ে রিপ্লেস করলাম, যেটা কিনা একটা ধ্রুবক। তাহলে এবার দেখো আমরা একটা যেটা শিখেছিলাম, কি শিখেছিলাম, যে এই রাশিটা আর এই রাশিটা আর এখানে একটা ধ্রুবক সংখ্যা আছে। তাহলে এরকম থাকলে আমরা কি লিখতে পারি, সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমরা ভেদের যেমন উল্টো সূত্র দেখেছিলাম, একবার দেখিয়ে দিই তোমাদের। এই যে যদি বিপরীত ক্রমে আমরা কি দেখেছিলাম, যদি দুটো চলরাশি সাথে একটা ধ্রুবক, ভেদ ধ্রুবক থাকে এইভাবে, তাহলে কিন্তু ভেদ ধ্রুবকটার জায়গাতে আমরা এরকম লিখতে পারি এ প্রপোর্শনাল এ আর বি সরল ভেদে আছে। এক্ষেত্রেও আমরা তাই লিখছি। ওকে, যেহেতু এখানে এমটা ধ্রুবক, তাহলে এইটাই দেখো আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল যে এইটা প্রমাণ করো। অঙ্কটা নিয়ে আসি, এই দেখো, ঠিক আছে। তাহলে আমরা প্রমাণ করে দিলাম এটা, তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে আমাদের টেকনিকটা কি করলাম, এক্ষেত্রে আমরা ভেদ ধ্রুবকটা সবসময় ধরতে হবে আর এটা লিখতে হবে, তারপরে একটু সরলীকরণ করেই আমরা পেয়ে গেলাম আমাদের আনসারটা। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন দেখি, এটা কি বলেছে। এটা বলেছে এ প্লাস বি প্রপোর্শনাল টু a মাইনাস বি। ধরি a প্লাস বি ইজ ইকুয়াল টু কে ইন্টু এ মাইনাস বি। এটা তো আমাদের প্রথম স্টেপ, যে আমরা ধরে নেব ধ্রুবক আর কে টা নট ইকুয়ালস টু 0। এটা আমাদের প্রথম স্টেপ, যেটা আমরা ধরে নিচ্ছি। এবার দেখো a প্লাস বি বা a প্লাস বি বাই a মাইনাস বি ইজ ইকুয়াল টু কে। এবার আমরা দেখো এখানে চেষ্টা করছি a আর b এর সাথে k এর একটা রিলেশনশিপ বা একটা সম্পর্ক এখানে স্থাপন করার। তাহলে আমরা এখানে যোগভাগ প্রক্রিয়া যদি ব্যবহার করি, যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে কি পাবো, a প্লাস বি প্লাস a মাইনাস বি বাই a প্লাস বি মাইনাস a মাইনাস বি ইজ ইকুয়াল টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1। ঠিক আছে, যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করলাম। তাহলে বা উপর থেকে আমরা কি পাচ্ছি 2a, নিচ থেকে কি পাবো 2b ইজ ইকুয়াল টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1। এটাকে আরেকটা দেখো, এখানে আবার যখন এরকম বড় একটা ধ্রুবক হয়ে যাবে, এটাকে একটা ছোট ধ্রুবক করে নেবো, ধরে দেখ এটার নাম দিয়ে দিলাম এম। তাহলে এমটা কিন্তু এখানে ধ্রুবক, সুতরাং এখান থেকে আমরা ক্যান্সেল করে বলতে পারি এ ইকুয়াল টু এম ইন্টু বি। তাহলে এই জায়গাটুকু আমরা পৌঁছালাম, যেখানে এম কিন্তু একটা ধ্রুবক। দেখো এতটা পর্যন্ত ক্লিয়ার। এবার আমাদের যেহেতু এটা প্রমাণ করতে দিয়েছে, যখনই এরকম প্রমাণ করতে দেবে, আমাদের টার্গেটটাই থাকবে আমরা এই অনুপাতটাকে মানে এইটা আর এটার ভাগফলটাকে নিয়ে কাজ শুরু করব, এবং যদি দেখাতে পারি সেটা ধ্রুবক, তাহলেই কি হবে, আমরা এখানে দেখেছি এখানটায় যে এরা যখন এরকম রিলেশনশিপে থাকে, তাহলে এদের রেশিওটাকে যদি ধ্রুবক প্রমাণ করতে পারি, তাহলে কিন্তু তারা এই সমানুপাতিক সম্পর্কে থাকে, তাই তো। তাহলে আমরা এখানটায় চলে যাই, দেখি আগে কি বলেছে এখানে। তাহলে এখানে প্রদত্ত রাশি, মানে এখানে আমরা কি দেখছি, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি, এটাকে নিয়ে আমরা দেখি এবার কি করা যায়। এটা ইকুয়ালস টু, এর মান যদি বসাও এখান থেকে, তাহলে কি পাবে, এম স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ মানে হচ্ছে এম বি ইন্টু বি। এটা কেন পেলাম, যেহেতু এ ইকুয়ালস টু এম বি। এখানে আমরা অলরেডি এখানে কিন্তু 1 নম্বরে এটা করেছি, 1 নম্বর থেকে এটা আমরা পেলাম। তাহলে এক্ষেত্রে আমরা এই যে জিনিসটা পেলাম, এখানে উপরে দেখো বি স্কোয়ারটা যদি নিই, এম স্কোয়ার প্লাস 1 আর উপর এখানে হচ্ছে বি স্কোয়ার ইন্টু এম। তাহলে এখান থেকে বি স্কোয়ার যদি ক্যান্সেল আউট করি, আমরা কি পড়ে থাকে, এম স্কোয়ার প্লাস 1 বাই এম, যেটাকে আমরা ধরতে পারি এল, আরেকটা ধ্রুবক, এল হচ্ছে ধ্রুবক, তাই তো। তাহলে সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এল ইন্টু এ বি। তাহলে এইটা একটা ধ্রুবক আছে, সুতরাং এ স্কোয়ার, দ্যাটস ট্রু, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল প্রপোর্শনাল টু, দেখো এটা বোঝা যাচ্ছে কিনা, দেখো। তাহলে আমরা শুরু করেছিলাম এখান থেকে প্রবলেমটা, সেখান থেকে গিয়ে আমরা আলটিমেটলি কনসেপ্টটা ওইভাবেই আমরা প্রুফ করলাম, ঠিক আছে। এবার আমরা পরের একটা প্রবলেমে যাই, পরের প্রবলেম টাইপ। এবার একটু অন্যরকম প্রবলেম করি, এতক্ষণ ভেদ ধ্রুবক দিয়ে আমরা প্রবলেমগুলো সলভ করছিলাম, এবার একটু অন্যরকম প্রবলেম, মানে একটা গাণিতিক সমস্যার একটা প্রবলেম। দেখো প্রবলেমটা কি বলেছে, একটা আবাসিকের হোস্টেলের মোট খরচের কিছু অংশ ধ্রুবক আর কিছু অংশ আবাসিকের সংখ্যার সাথে সরল ভেদে আছে, ঠিক আছে। তার মানে ধরো একটা হোস্টেলে যখন স্টুডেন্টরা থাকে, আবাসিকরা থাকে, তখন কি হয়, তখন কিন্তু একটা
খরচা তো হচ্ছে যে তাদের থাকার খরচা, খাওয়ার খরচা, এটা কিন্তু কিছু খরচা হয় ফিক্সড খরচা। ধরো এই হোস্টেলটা মেনটেন করতে গেলে, হোস্টেলে একটা বাগান আছে, তার পরিচর্যা করতে গেলে যে টাকাটা লাগবে, হোস্টেলটায় ধরো একটা রং করতে হয় বা কিছু মেনটেনেন্স অ্যাক্টিভিটি থাকে, সেটা কিন্তু সবসময় স্টুডেন্টদের সংখ্যার সাথে সমানুপাতিক নয়, এটা একটা ফিক্সড এক্সপেন্স থাকে, রাইট? তো সেরকম একটা জায়গাতে আমাদের এই আবাসিকে তাহলে কি খরচ, তাহলে খরচকে যদি আমরা বলি এক্সপেন্স অর্থাৎ কিছু অংশ ধ্রুবক, তাহলে ধ্রুবক পার্টটা, যে পার্টটা ধ্রুবক খরচের, সেটাকে আমরা ধরলাম, ধরা যাক M1, ওকে। আর আবাসিকের সংখ্যা ধরলাম N। এই আবাসিকের সঙ্গে কিন্তু এই খরচার আরেকটা অংশ সরল ভেদে আছে, সরল ভেদে আছে, তাই তো? তাহলে এখানে একটা ভেদ ধ্রুবক লাগবে আমাদের। ভেদ ধ্রুবক ধরি M2, এখানটা এখানে নিচে লিখে দিই, আবাসিকের সংখ্যা N, ভেদ ধ্রুবক ধরি M2, ঠিক আছে? তাহলে এখানে যা বলেছে সেটাকে যদি আমরা লিখি ভাষায়, ইকুয়াল টু M1 প্লাস M2 ইন্টু N। দেখো ডিটেলে বলছি, খরচার একটা পার্ট হচ্ছে ফিক্সড, আরেকটা পার্ট, এই পার্টটা কার সাথে সরল ভেদে আছে? আবাসিকের সংখ্যার সাথে সরল ভেদে আছে। তা আবাসিকের সংখ্যা যদি n হয় তাহলে এটা M2 N, ঠিক আছে? তাহলে এইটা আমরা পেলাম, এটা কিন্তু আর ইম্পর্টেন্ট, নাম্বার 1। এবার দেখো কিছু ডেটা দিয়ে দিয়েছে। কি ডেটা দিয়ে দিয়েছে? আর n এর কিছু ডেটা দিয়ে দিয়েছে, অর্থাৎ এক্সপেন্স আর আবাসিকের মধ্যে কিছু ডেটা দিয়েছে। যেমন যখন আবাসিকের সংখ্যা 120 তখন মোট খরচ হয় 2000 টাকা। আবার যখন আবাসিকের সংখ্যা 100 তখন খরচা হয় 1700 টাকা, 1700। কোয়েশ্চেন হচ্ছে মোট খরচ যখন 1880 টাকা তখন আবাসিকের সংখ্যা কত? দেখো দিস ইজ দ্য কোয়েশ্চেন। তাতে দুটো ডেটা পয়েন্ট দিয়ে দিয়েছে, আর এই ডেটা পয়েন্টটা কোয়েশ্চেনে জানতে চেয়েছে 1880 হলে কত হবে আবাসিকের সংখ্যা। তাহলে প্রথমে যে ডেটা পয়েন্টগুলো দেওয়া আছে সেগুলো আমাদের এখানে বসাতে হবে। তাহলে প্রথম ডেটা কত? 2000, n 120। তাহলে 1 নম্বরে বসিয়ে আমরা কি পাবো দেখি, আরেকটা সমীকরণ পাবো। কি পাবো? এক্সপেন্স 2000 is equals to M1 plus M2 into 120। এটা একটা ইকুয়েশন পেলাম, সমীকরণ পেলাম 2 নম্বর। তেমনি যখন equal to 1700, n equal to 100 তখন আমরা কি লিখতে পারি? একইভাবে 1700 equals to M1 plus M2 into 100, এটাকে আমরা বলছি 3 নম্বর। দেখো এতটা পর্যন্ত ক্লিয়ার হচ্ছে কিনা? তাহলে 2 আর 3 দুটো ইকুয়েশন আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? এবার এই 2 আর 3 এই দুটো ইকুয়েশন থেকে আমরা দেখি আমরা কিভাবে সলভ করতে পারি। তাহলে একটা জিনিস দেখো, M1 টা যদি ক্যান্সেল করতে চাই তাহলে আমরা এটা করতে পারি 2 - 3 এটা যদি করি 2 - 3 তাহলে কি হচ্ছে? এই পাশে 2000 মাইনাস 1700, আর এদিকে আসছে M1 ক্যান্সেল হয়ে গেলে M2 যদি কমন নাও 120 মাইনাস 100, বা এখানে আমরা পাচ্ছি 300 ইজ ইকুয়াল টু 20 M2। সুতরাং M2 এর ভ্যালু কত? 15। দেখো এই স্টেপটা বোঝা গেল কিনা? M2 এর ভ্যালু হলো 15। এবার সেকেন্ড হচ্ছে, আমরা M2 এর ভ্যালু যখন পেয়ে গেছি, M1 এর ভ্যালুটা আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে? এবার যে কোনো একটা ইকুয়েশন আমরা যদি এখানে বসাই, 1 নম্বরে যেটা আছে আমাদের কাছে, 1 নম্বরের ইকুয়েশনটা এখান থেকে এখানে ধরো, হ্যাঁ এটাতে বসিয়ে দিচ্ছি। আচ্ছা 2 নম্বরে বসিয়ে পাই, 2 নম্বরে M2 এর মান বসিয়ে কি পাচ্ছি? 2 নম্বরে কি ছিল? 2000 ইকুয়ালস টু M1 প্লাস 15 ইন্টু 120, দেখো, বা এখানে হচ্ছে 2000 ইকুয়ালস টু M1 প্লাস 1800। সুতরাং M1 এর ভ্যালু কত হলো? 200। তাহলে আমাদের কাছে এখন M1 এর মানও পেয়ে গেছি, M2 এর মানও পেয়ে গেছি। তাহলে এখন আমরা 1 নম্বর ইকুয়েশনে কিন্তু যে দুটো জানতাম না তাদের মান পেয়ে গেছি এই 1 নম্বর ইকুয়েশনটায়, তাই না? E ইকুয়াল টু M1 প্লাস M2 এনে আগে আমাদের কাছে ছিল E ইজ ইকুয়াল টু M1 প্লাস M2 ইন্টু N। সুতরাং E হিসেবে আমরা বলতে পারি M1 হচ্ছে 200 প্লাস M2 ইন্টু N, মানে এখানে 15N এর কথা বলা হচ্ছে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবার প্রশ্নে জানতে চেয়েছে যে যদি খরচ 1880 টাকা হয় তাহলে স্টুডেন্টের সংখ্যা কত? তাহলে এবার আমরা পরের স্টেপে যাই। এক্ষেত্রে বলে দিয়েছে E 1880, তাহলে n কত? সুতরাং E 1880 n কত? এটা বার করতে গেলে আমরা কি করব? এই ফর্মুলায় আমরা তাহলে অ্যাপ্লাই করি। 1880 ইজ ইকুয়াল টু 200 প্লাস 15n, বা 15n ইজ ইকুয়াল টু 16। সুতরাং n এর মান কত আমরা ক্যালকুলেট করব। 1, দেখো এটা হলো, হ্যাঁ
30, ওকে, 190। তো দিস ইজ দ্য আনসার। তাহলে আমাদের আনসার কি দাঁড়ালো? আমাদের আনসার এটাই জানতে চেয়েছে যে আবাসিক সংখ্যা কত। তাহলে আবাসিক সংখ্যা 112, আবাসিক সংখ্যা 112। ঠিক আছে, তাহলে এটা আরেকটা আমরা দেখলাম। এটা ইজিলি তোমরা করতে পারবে। এই যেটা আমরা এটা একটু দেখে দেখে অঙ্কটা করতে হবে তোমাদের। এটা আমাদের আজকের লাস্ট প্রবলেম। এখানে দেখো কি বলেছে, কৃষক, কিছু কৃষকের কথা বলা হয়েছে, অর্থাৎ কিছু ম্যান পাওয়ারের কথা বলা হয়েছে এম। এটা আমরা অনেকটা কম লিখে আমরা একটু সংক্ষেপে করছি, যাতে তোমরা এটা ডিটেলে লিখে নেবে। কনসেপ্টটা বোঝানোর জন্য করছি। ডেজ, কত দিনে করতে পারে, এটা একটা কনসেপ্ট বলা হয়েছে, এটাকে আমরা ধরছি ডি। আর জমি, কতটা জমি চাষ করতে পারে, সেটা আমরা ধরো ল্যান্ড, কতটা ল্যান্ড চাষ করতে পারে, সেটাকে আমরা ধরো বি দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে এটা হলো, এটা কৃষক সংখ্যা, এটা হচ্ছে দিন সংখ্যা, এটা হচ্ছে জমি, কতটা জমি চাষ করতে পারে। এবার খুব স্ট্রেট একটা জিনিস আমাদের, যেটা ভেদ তত্ত্ব প্রয়োগ করে এটা আমাদের বার করতে বলেছে। তাহলে প্রথমে এদের মধ্যে রিলেশনশিপটা কিন্তু আমাদের বার করতে হবে। যেমন ধরো কৃষক আর দিন আর জমি, এদের মধ্যে রিলেশনশিপটা কিরকম? যদি এম প্রপোর্শনাল টু কি হবে, এম যদি কৃষকের সংখ্যা বাড়ায়, তাহলে যদি দিন সংখ্যা অপরিবর্তিত থাকে, তাহলে যে সংখ্যক তুমি যদি কৃষক বাড়াতে থাকো, তারা অনেক বেশি পরিমাণ জমি চাষ করে ফেলবে, তাই না? তাহলে এম বাড়লে বি বাড়বে, যখন ডি ধ্রুবক, মানে দিন সংখ্যা আমরা পাল্টাচ্ছি না। আবার আমরা বলতে পারি কি, এম প্রপোর্শনাল টু 1/d। কেন? যদি লোক সংখ্যা বাড়ানো হয়, তাহলে তো ডেফিনেটলি যতদিনে একটা কাজ হতো তার থেকে অনেক কম দিনে কাজটা হয়ে যাবে। এম বাড়লে যদি জমির পরিমাণ না বাড়ে, তাহলে দিন কিন্তু কমে যাবে। তাহলে জমিকে যদি এখানে আমরা ধ্রুবক রাখতে পারি, তাহলে আমরা দেখবো এই জিনিসটা আমরা পৌঁছাতে পারি। সুতরাং আমরা বলতে পারি এখান থেকে এম ইকুয়ালস টু, ধরো একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট নিলাম, বি বাই ডি। এখানে কিন্তু কে ভেদ ধ্রুবক, কে নট ইকুয়ালস টু 0, আর বি ডি এই দুটো চলরাশির উভয়ই পরিবর্তনশীল। এখানে আর এখন কেউ ফিক্স নেই। হ্যাঁ, দুজনেই চেঞ্জ হতে পারে। আগে যেমন একজন কনস্ট্যান্ট ছিল আর একজন পাল্টাচ্ছিল, এখন দুজনেই পাল্টাতে পারে। এই জিনিসটা আমরা প্রথমে পেলাম। এইটা নিয়ে কোনো কনফিউশন থাকলে আরেকবার ভিডিওটা দেখো। অর্থাৎ একটা রিলেশনশিপ আমাদের আগে বার করতে হবে। এবার এখানে বলে দিয়েছে 15 জন কৃষক, দেখো এই অঙ্কটাকে এরকম করে যদি লিখি, এম ডি বির একটা ভ্যালু বলে দিয়েছে। 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। এবার জানতে চেয়েছে 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে কত দিনে লাগবে, রাইট? সিম্পল। তাহলে প্রথমে আমরা এই ভ্যালুগুলোকে 1 নম্বর ইকুয়েশনে বসাই। এম equals to 15, d equals to 5, b equals to 18। এটা আমরা যদি এই 1 নম্বরে বসাই, 1 নম্বরে বসিয়ে কি পাই, দেখো কি পাচ্ছি, m এর ভ্যালু 15 is equals to k into b by d, 5, রাইট? দেখো, সুতরাং k এর ভ্যালুটা কত হচ্ছে, 75 by 18, 25 by 6। সুতরাং আমরা বলতে পারি এই সমীকরণটা কিসে দাঁড়িয়ে গেল, তাহলে দেখো m equals to 25 by 6 into b by d। 1 নম্বরের এই সমীকরণটা, এই 1 নম্বরের যে সমীকরণটা আছে, সেখান থেকে আমরা তাহলে এটা লিখতে পারি, 1 নং থেকে এটা আমরা লিখতে পারি। দেখো, কারণ আমাদের এটাই তো টার্গেট থাকবে, যে এই ভ্যালু, যেগুলো ভ্যারিয়েবলস, তার ভ্যালুগুলো দিয়ে কনস্ট্যান্টের ভ্যালু পেয়ে যাব। এবার এই ইকুয়েশনটা যেখানে কনস্ট্যান্ট জানা, এবার আমাদের অন্য ভ্যালুগুলো বলবে, তখন আমরা ইজিলি যেমন এখানে দেখো কি বলেছে, এম এর মান বলে দিয়েছে 10 আর বলে দিয়েছে বি এর মান 12। ঠিক আছে, বার করতে হবে ডি টা কত। তাহলে এখানে ফর্মুলায় বসাও, 10 is equals to 25 by 6 into b by d। ঠিক আছে, তাহলে ডি এর মান যদি আমরা বার করতে চাই, তাহলে এখানে আসছে 25 into 12, 6 into 10 to 5। সুতরাং ডি হচ্ছে 5। তাহলে কতদিনে করতে পারবে আনসারটা, কতদিনে চাষ করতে পারবেন, তাহলে 5 দিনে চাষ করতে পারবেন। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট টাইপ। আগেরটা আমরা কি দেখলাম, এই আগের যে প্রবলেমটা, সেখানে কিন্তু এটা একটা ডিরেক্ট রিলেশনশিপ ছিল, সরল ভেদের কথা ছিল। এখানে একটা ব্যস্ত ভেদ আছে, তাই না? এই প্রবলেমটা পিক করা হয়েছে। এরকম টাইপের প্রবলেম কিন্তু তোমাদের, আর এগুলো কিন্তু মানে এক্সামেরই প্রবলেম, তাই জন্য এই ধরনের প্রবলেম তোমাদের সলভ করতে পারতে হবে। ঠিক আছে, তাহলে এই দুটো প্রবলেম সলভ করলাম। আর এখন আবার সেই আমাদের যেটা থাকে লাস্টে টেস্ট টাইম, 4টে অঙ্ক আছে, ঝটপট করে ফেলো। তার আগে রিভিশনটা কিন্তু প্রপারলি করো, নোটটাও ঠিক মতো বানিও। আর কনসেপ্টে যদি কোথাও মনে হয় সমস্যা আছে, বুঝতে পারছো না, ডেফিনেটলি কমেন্টে জানাবে। আমরা এই ডাউটগুলো নিয়ে ডাউট ক্লিয়ারিং এর একটা লাইভ সেশন করব, যাতে তোমাদের এই ডাউটগুলো আর না থাকে। আর তাছাড়া এর উপর আরো অনেক আমরা প্রবলেম সলভিং সেশনস করব। এটা আমাদের স্টার্টিং সেশন,
ভেদ বা ভ্যারিয়েশনের কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে কিনা একটু দেখো। মেনলি সরল ভেদ আর ব্যস্ত ভেদ এটা আমরা বুঝতে পারছি কিনা, ঠিক আছে? কোথায় অনুপাতটা ফিক্স থাকছে, কোথায় গুণফলটা ফিক্স থাকছে, এই কনসেপ্টগুলো একটু রিভিশন দাও। এবং ফর্মুলাটা তো খুব স্ট্রেট ফরওয়ার্ড, প্রপোর্শন আর কোথায় ইনভার্সলি প্রপোর্শন হচ্ছে, ডিরেক্ট আর কোথায় ইনভার্স, ঠিক আছে? আর হোপফুলি এটা খুব একটা মানে তোমাদের সমস্যা হবে না, এবং এটা নিয়ে একটা কোয়েশ্চেন তো থাকবেই পরীক্ষায়। তো আমি আশা করবো তোমরা সবাই ডেফিনেটলি পারবে। প্র্যাকটিস করতে থাকো, কোনো প্রবলেম হলে জানিও। আর খুব ভালো থেকো আর মজা করে অঙ্ক করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ভালো থেকো।